এই পুলিশ একটা ছবি ক্রপ করে প্রেস কনফারেন্স করছে, ছবি দেখিয়ে যাদের নাম বলছে এবং সেই নামগুলো যখন চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে যে এগুলো আদৌ তারা নয়, যে যে এই ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ বলে যাকে বলা হচ্ছে তিনি আদৌ ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ নয়। যে এরপর কোন মুখে পুলিশ কমিশনার বিনীত গোয়েল বলছেন যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি বলেন তাহলে তিনি হাসি মুখে রিজাইন করবেন। উনি ওনার কাজটা ঠিক করে করেছেন, মুখে তিনি কথা বলেন, কোন তার নৈতিক দায়িত্ব থাকবে না পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে। এই যদি পুলিশের ভূমিকা হয়, কলকাতা পুলিশ কমিশনের এই যদি ভূমিকা হয়, তিনি জুনিয়র চিকিৎসকদের যখন মুখে বলেন, প্রতিবাদের মুখে দাঁড়িয়ে তিনি বলেন যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি বলে তিনি হাসি মুখে রিজাইন করবেন, তার কাজ তিনি ঠিকঠাক করেছেন এটা তিনি মনে করেন। দেখো একদম একদম আমি তোমাকে এটাই বলছিলাম যে গোটা বিষয়টা যে এই তরুণী চিকিৎসককে কারা খুন করেছে, সঞ্জয় রায় খুন করেছে কিনা, কতজন মিলে খুন করেছে, এই বিষয়টা সিবিআই তদন্ত করে দেখছে। কলকাতা পুলিশের সঠিক তদন্ত সঠিক কিনা সেটাও সিবিআই তদন্তে রেজাল্ট পেলে বোঝা যাবে। কিন্তু এর বাইরে আমি বলছি এই তদন্ত সঠিক কি সঠিক নয়, তদন্ত কোন পথে এগোচ্ছে কি এগোচ্ছে এগুলোর প্রশ্ন পড়ে। কিন্তু ইতিমধ্যে কলকাতা পুলিশ যা যা করেছে, যা যা অভিযোগ উঠছে, এইটাই কিন্তু কলকাতা পুলিশের গাফিলতিগুলো যদি 1 2 3 4 5 করে দেখানো হয়, এটাই যথেষ্ট কলকাতা পুলিশের প্রতি আস্থা ভরসা চলে যাওয়ার জন্য। এইটা কলকাতা পুলিশের কমিশনার বুঝতে পারছেন কিনা আমি জানি না। কলকাতা পুলিশের পুলিশ কমিশনার যখন 14ই আগস্ট রাতে আরজিকর হাসপাতাল একদল দুষ্কৃতী ভেঙে তছনছ করে দিয়েছিল, তখন তিনি এসে বলেছিলেন যে এটা মিডিয়ার দায়, মিডিয়া সোশ্যাল মিডিয়ায় যে সমস্ত খবর হচ্ছে তার জন্য এটা হয়েছে। আরে বাবা, মিডিয়া সোশ্যাল মিডিয়ার খবর নয়। আপনি তো প্রশ্নের উত্তর কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট কোথাও দিয়ে দিতে পারেননি। কলকাতা পুলিশের তরফ থেকে প্রশ্নের উত্তর কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট কোথাও দিয়ে দিতে পারেননি। আপনি আগে কোর্টকে কনভিন্স করুন, তারপরে তো আপনি মিডিয়ার দিকে আঙুল তুলবেন। আপনি মিডিয়ার দিকে আঙুল তুলছেন, কিন্তু একই সঙ্গে এইটা আপনি যে পরিবারের সঙ্গে কথা বলে এসছেন এবং যে পরিবারকে বলছেন যে তারা সন্তুষ্ট, আপনারা সমস্ত কিছু বুঝিয়ে দিয়েছেন, এই সমস্ত কথা বলার পর আজকে পরিবার সাংবাদিক সম্মেলন করে যে সমস্ত অভিযোগ কলকাতা পুলিশের বিরুদ্ধে নিয়ে এলো, এর জবাব কি কলকাতা পুলিশ দিতে পারবে? কলকাতা পুলিশকে এখনো ওই জবাব দিয়েছে যে ছবি ক্রপ করে বা ছবি চিহ্নিত করে কলকাতা পুলিশ যাদেরকে দেখিয়েছিল লালবাজার থেকে সাংবাদিক সম্মেলন করে, সেই ছবিগুলো যখন চ্যালেঞ্জ করলো আইনে, তারপরে কলকাতা পুলিশকে কেন আর সাংবাদিক সম্মেলন করে বলতে দেখা গেল না যে এই ছবিগুলো এটা নয়, আইনে যেটা বলছে ঠিক নয়, পুলিশে যেটা বলেছিল সেটা ঠিক? বা এই যে আজকে পরিবার যে সমস্ত অভিযোগ নিয়ে এলো, এরপর আমি বলছি কলকাতা পুলিশ মুখ লুকোবে কোথায়? এটা অপ্রত্যাশিত এবং এই 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 ঘটনা আমি বলছি তো যে 2000 পুলিশ আমরা এখন জানতে পারছি আরজিকর যে আউটপোস্ট আছে তারা 10টা 10 মিনিটে আমার মেয়ের এইরকম পরিণতি খবর পায়, কিন্তু তারপরেও কিন্তু ওরা কোনো আমার মেয়ের কোনো শারীরিক পরীক্ষা করেনি, যেটা তাদের প্রথম কাজ ছিল সেটা কিন্তু করেনি। দ্বিতীয়টা, বেলা 11টার সময় আমাদের জানানো হয় আমার মেয়ে আত্মহত্যা করেছে। তারা কোনো মেডিকেল টেস্ট করলো না, আগেই তারা বলেছিল আত্মহত্যা করেছে। আমাদের মেয়েকে দেখতে আমরা যখন হসপিটালে আসি 12টা 10 মিনিটে, আমার সেই মেয়ের মুখ দেখতে 3 ঘন্টা 3.5 ঘন্টা ওই সেমিনার হলের বাইরে আমাদের বসিয়ে রাখা হয় এবং মেয়ের মা মানে অভয়ের মা পুলিশের হাতে পায়ে ধরতে শুরু করে। ভেতরে তখন লোকজন ঘোরাঘুরি করছে, আমাদের কিন্তু ভেতরে ঢুকতে হবে। এটা কি কারণে? এই প্রশ্নটা আমার উত্তর চাই। পোস্টমর্টম করতে হাসপাতালে দেরি করলো কেন? পোস্টমর্টম সাধারণত 4-5টার মধ্যে করা উচিত ছিল, কিন্তু দেখা গেল 6টার আগে পোস্টমর্টমটা হলো না, 6টা থেকে শুরু হলো। আমি এফআইআর করলাম থানাতে, কি হলো? আমি 6:30 থেকে 7টার মধ্যে এফআইআর করলাম। আমার এফআইআর রেজিস্টার হলো কখন? 11:45 মিনিটে পরে দেখতে পাচ্ছি
ডাক্তার এখানে এত ডাক্তার থাকা সত্ত্বেও এত কিছু জানার পরেও পুলিশ একটা আনন্যাচারাল ডেথ কেস করলো, ডায়েরি করলো। কি কারণে? হাসপাতাল কর্তৃপক্ষ, পুলিশ কেউ এফআইআর করলো না, যেটা সবার আগে দরকার ছিল, করেনি। 12টা থেকে বিকাল 7টা পর্যন্ত আমরা এই আর্থিক হসপিটালের কমিটি ছিলাম, কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কেউ আমাদের সঙ্গে একটি কথাও বলেনি। আমরা দেহ রেখে দিতে চেয়েছিলাম, আমরা দেহটা রেখে দিতে চেয়েছিলাম, কিন্তু যে কোনো মানে এত প্রেশার আমাদের তৈরি করা হয়েছিল সেই সময়। আমরা টালা থানায় গেছিলাম, টালা থানার সামনে আমরা 1 ঘন্টার উপরে বসেছিলাম। 3 থেকে 400 পুলিশ আমাদের ঘিরে সেখানে একটা এমন পরিস্থিতি তৈরি করে আমরা বাধ্য হয়ে বাড়ি ফিরে যাই। বাড়িতে গিয়ে দেখি 3 থেকে 400 পুলিশ আমার বাড়ির সামনে ব্যারিকেড করে দাঁড়িয়ে আছে। কিন্তু এই অবস্থায় আমাদের আর কোনো কিছু করার ছিল না, বাধ্য হয়ে আমরা মেয়ের দেহ দাহ করতে বাধ্য হই। কিন্তু এখানেও একটা আমার প্রশ্ন, আমার মেয়ে আজকে যেদিন মারা গেছে শ্মশানের যে খরচ, সেই খরচটা ফ্রি করে দিচ্ছে কারা? আমরা জানতে পারিনি কিন্তু আজ পর্যন্ত। কেন করা হয়েছে? কেন আমার মেয়ে আত্মার বাড়িতে খুব কষ্ট পেয়েছে যে লাস্টের সময় হচ্ছে ভেবে গেছে যে আমার ভাবি এই কত টাকা ভাবি খরচা করতে পারলো না। কি মর্মান্তিক ছিল সেই দিনটা আমার কাছে। এই প্রশ্নের উত্তরটা আমাকে কে দেবে? যখন আমার মেয়ের দেহ আমার ঘরে সাহিত্য ছিল, তখন ডিসি নট আমাদের ঘরের একটা গলিতে ঢুকে ঘরের ভেতরে তিনি আমাকে টাকা দেওয়ার চেষ্টা করেন এবং তার যা জবাব দেওয়ার আমরা সঙ্গে সঙ্গে সেই জবাবটা দিয়ে দিই। ডিসি সেন্টার ইন্দিরা মুখোপাধ্যায় বারবার প্রেস মিট করে করে মিথ্যা কথা বলছে, মিথ্যাচারণ করছে। কারণটা কি? কি কারণে আমরা করছেন এই জিনিসটা? তাই যে আমাদের একটা বিশাল প্রশ্ন আমাদের সবসময় মনে আছে। আমার এই সমস্ত প্রশ্নের উত্তর কে দেবে? পুলিশ, প্রশাসন, না হাসপাতাল কর্তৃপক্ষ, স্বাস্থ্য ভবন? সবার কাছে আমি এই আর্জি জানিয়ে আমি এখানে বড় বক্তব্য শেষ করছি। ফলে বুঝতে পারছেন যে অভিযোগটা মারাত্মক অভিযোগ। একেবারে খুনের ঘটনার পর থেকে শুরু করে দেহ দাহ করা পর্যন্ত প্রতিটা পদে পুলিশ শুধু অসহযোগিতা করেছে এমনটা নয়, অমানবিক আচরণ করেছে। আর তাদের পাশে যারা দাঁড়াচ্ছে তাদের উপরে এইভাবে হামলা চলছে। এই মুহূর্তে সব থেকে বড় খবর যে ছবি আপনারা মাথাভাঙা দেখতে পাচ্ছেন, এই পরিবারের পাশে দাঁড়িয়ে সুবিচারের দাবিতে সারা রাজ্য যখন পথে নেমেছে, তখন মাথাভাঙায় তাদের উপরে হামলা চলছে।